সকালে একবার দিয়েছে, কিছুদিন পর ওর জামাই সহ আসবে। আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও, খাওয়া দাওয়া ঠিক মতো করো। আমি মাত্র কলেজ থেকে আসলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। ঠিক আছে বাবা, তাহলে রাখি। আম্মু এই বলে ফোনটা কেটে দিল। আমি বসে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। আমার খাবার রান্না করার জন্য একজন খালাকে বাসায় রেখেছি। ওনার ভাব পুরো আম্মুর রান্নার মতো। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম হাঁটতে। একটা পার্কে বসে চারিদিকে তাকিয়ে দেখতে লাগলাম। হঠাৎ কেউ একজন পিছন থেকে বলল, আরে স্যার, আপনি এখানে কি করছেন? আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি প্রেমা, সাথে আরো দুটো মেয়ে আছে। তারা সবাই আমার ছাত্রী। তখন আমি বললাম, এমনি আসলাম একটু ঘুরতে, তা তোমরা পার্কে কি করো? স্যার, আপনার মতো আমরাও তো ঘুরতে আসলাম। ও, স্যার, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? বলো, সমস্যা নাই। স্যার, আপনি কি কখনো প্রেম করেছেন? মানে, আপনার কখনো গার্লফ্রেন্ড আছে? না, আমি কখনো প্রেম করি নাই, আর করার কোনো ইচ্ছেও নেই। কেন স্যার? এসব প্রেম টেম আমার কাছে ভালো লাগে না। প্রেম করলে একেবারে বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব। স্যার, আপনার বাসা কোথায়? পরিবারে কে কে আছে? তুমি এত কিছু জেনে কি করবে? ওমা, আপনি আমাদের স্যার। আপনার পরিচয়টা কি জানতে পারি না? আমার নাম রাসেল। পরিবারে আব্বু আম্মু এবং একটা বড় বোন আছে, তার বিয়ে হয়ে গেছে। আমার নাম তো জানেন। আমার বাবা একজন বাংলাদেশের টপ বিজনেসম্যান। আমি তার একমাত্র মেয়ে। আমার সাথে আমার বান্ধবী মিম এবং রোজা। খুব ভালো লাগলো পরিচয় হয়ে। খেতে পারি, কিন্তু বিল আমি দেবো কিন্তু। স্যার, বিল আমরা দিব। তা হয় না, তোমরা আমার ছাত্রী, আমি কি করে তোমাদের বিল দিতে দিই? ঠিক আছে স্যার, বিল আপনি দিন। এখন চলুন। ঠিক আছে চলো। তারপর ওদের সাথে একটা কফি শপে গিয়ে বসলাম। প্রেমা কফির অর্ডার দিল। কিছুক্ষণ পর কফি চলে আসলো। তাদের সাথে কফি খেয়ে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বিলটা কিন্তু আমিই দিয়েছি। পরের দিন কলেজে ঢুকে দেখি কিছু ছেলে মেয়েদের ডিস্টার্ব করছে। আমি বাইক পার্কিং করে তাদের সামনে গেলাম। তখন আমি বললাম, এখানে কি হচ্ছে? মেয়েটার সাথে তোমরা এরকম করছো কেন? তখন একটা ছেলে বলল, সেটা কি তোকে বলতে হবে? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় বাপ মা কি কিছুই শেখায়নি? তুই কে রে? তোর সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে? তুই আমায় চিনিস? আমি হচ্ছি এলাকার নেতার ভাই জীবন। আমার ভাইয়ের কথায় পুরো কলেজ চলে। এই এলাকার এমপি মন্ত্রী আমার ভাইয়ের কথায় উঠে আর বসে। তাই বলে তুমি এভাবে মেয়েদের ওড়না নিয়ে খেলা করবে? আমি সবকিছু করতে পারি। আর তুই কে? আমার সাথে এতক্ষণ কথা বলছিস? কলেজের প্রিন্সিপাল আমাদের কিছু বলার সাহস পায় না। আমি হচ্ছি এই কলেজের নতুন শিক্ষক, গতকাল জয়েন করেছি। তুই শিক্ষক, শিক্ষকের মতো থাক, আমাদের কিছু বলতে আসবি না। আবার যদি আসিস তাহলে তোকে মেরে এই কলেজ থেকে বের করে দিব। আমি আর কোনো কথা না বলে তাদের ওখান থেকে চলে আসলাম। মেয়েগুলো আমার দিকে কেমন করে যেন তাকালো। হঠাৎ প্রেমা আমার সামনে এসে, স্যার, আপনি ওদের সাথে কথা বলবেন না। এরা অনেক খারাপ। কেউ ওদের কিছু বলতে গেলে হাসপাতালে পাঠিয়ে দেয়। তাই বলে কেউ তাদের অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না? কারো কিছু করার নেই, সবাই মুখ বুজে সহ্য করে নেয়। ঠিক আছে, তুমি ক্লাসে যাও। ঠিক আছে স্যার। আমি আর কোনো কথা না বলে প্রিন্সিপাল স্যারের রুমে অনুমতি নিয়ে ঢুকলাম। তখন আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, আচ্ছা স্যার, বাইরে কিছু ছেলে দেখলাম, মেয়েদের সাথে অসভ্যতামি করছে, কিন্তু কেউ তাদের কিছু বলছে না। এটার মানে কি? তুমি জীবনের কথা বলছো? এই এলাকার সবাই তার ভাইকে ভয় পায়। অনেকগুলা খুনের আসামি তার ভাই, কিন্তু আইন তার কিছুই করতে পারছে না, কারণ ওর ভাই সবাইকে হাত করে রেখেছে। তাই বলে সবাই ওদের অন্যায় অত্যাচার সহ্য করবে? মানুষ কি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে না? আমাদের কিছু করার নেই। রনি নেতাকে সবাই এক নামে চেনে। তার ভয়ে মানুষ ঘর থেকে বাইর হয় না। প্রতিদিন দুই একটা খুন করে রাস্তায় ফেলে রাখে। ঠিক আছে স্যার, আমি তাহলে ক্লাসে যাই। যাও, তবে তাদের সাথে বেশি কথা বলো না। ওরা মানুষ না, ওরা এক এক জানোয়ার। ঠিক আছে স্যার। আমি আর কোনো কথা না বলে ক্লাসরুমে চলে আসলাম। সবাই দাঁড়িয়ে আমাকে সালাম দিল। সবার সালামের উত্তর নিয়ে সবাইকে বসতে বললাম। তারপর সবাইকে পড়াতে শুরু করলাম, কিন্তু তাদের পড়াতে পারছি না।
শুধু আজকের কথাগুলো মাথায় ঘুরছে। আমাকে কিছু একটা করতে হবে, তা না হলে এদের জন্য মানুষ সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে না। কোনো রকমে ক্লাসটা শেষ করে বেরিয়ে আসলাম। দেখতে দেখতে একটা মাস চলে গেল। তাদের অসভ্যতামি আরো বেড়ে গেছে। না, অনেক ধৈর্য ধরেছি, আর না। ভেবেছি এই পথটা ছেড়ে দেব, কিন্তু না, দেশে আরো কিছু ময়লা আবর্জনা ভরে গেছে। এদের নিপাত না করে আমি ছাড়বো না। যে রাসেলের নাম শুনলে এমপি মন্ত্রী সব ভয় পেয়ে যায়, সেই দেশে আমার পার্টি নেতা ভরে গেছে। এগুলো পরিষ্কার করতে হবে। অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং এখনো জমা দিই নাই। আমাকে আর ভালো হয়ে থাকতে দিল না। আবার আগের মতো সব কিছু শুরু করতে হবে। রাতে বিছানায় বসে আমার আগের সিমটা চালু করলাম। প্রথমে রাফিকে ফোন দিলাম। রাফি ফোন ধরে বলল, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? অনেকদিন পরে ফোন দিলেন। আপনার নাম্বারে অনেক ফোন দিয়েছি, কিন্তু ফোন বারবার বন্ধ বলছে। আমি ভালো আছি। ভেবেছি এই পথটা ছেড়ে দেবো রে, কিন্তু দেখি দেশে আবার ময়লাই ভরে গেছে। এখন বল, আব্দুল্লাহ কোথায়? ভাই, আব্দুল্লাহ আমার সাথেই আছে। ঠিক আছে, তুই আব্দুল্লাহ এবং সাথে আরো কিছু লোক নিয়ে এই জায়গায় চলে আসবি। ঠিক আছে ভাই। আর এই এলাকায় তো আমাদের নাজিম থাকে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সময় মতো লোক নিয়ে চলে যাব। তুই আসলে ওর সাথে কথা বলবো, টাকা পয়সা আছে। ভাই আসলে? ঠিক আছে, তোর বিকাশে টাকা চলে যাবে। তোদের যেন কেউ না দেখে, সেইভাবে আসবি। ঠিক আছে ভাই। আমি ফোনটা কেটে দিয়ে শুয়ে পড়লাম। আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে গিয়ে দেখি আগের মতো জীবন মেয়েদের সাথে খারাপই করছে। মাথা ঠান্ডা করে ক্লাসে চলে গেলাম। কোনো রকমে ক্লাস শেষ করে বাইরে আসার পর প্রেমা আমার সামনে আসলো। তখন প্রেমাকে বলল, স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? চলুন স্যার, কোনো রেস্টুরেন্টে গিয়ে কফি খেতে খেতে কথাটা বলি। ঠিক আছে, চলো। আমি আর প্রেমা কলেজ থেকে বেরিয়ে আসতেই জীবন আমার সামনে এসে বলল, কিরে, কলেজে শিক্ষকতা করতে এসে ছাত্রীকে নিয়ে কোথায় যাচ্ছিস? আমাদের পথ ছাড় বলছি। যদি না ছাড়ি, তাহলে তুই কি করবি? আমার মাথা গরম হয়ে গেল। তখন প্রেমা বলল, স্যার, ওদের সাথে কথা বলে লাভ নেই, আপনি চলুন। কেন রে, আমার কি ভালো না? একবার আমাদের সাথে বিছানায় যাস, দেখবি আমরা কত ভালো খেলতে পারি। তোরা কি জীবনে মানুষ হবি না? মেয়েদের সাথে এইভাবে কথা বলতে তোর লজ্জা করছে না? আর আমার লজ্জা থাকলে তো করব, আমার কোনো লজ্জা নেই। স্যার, আপনি চলুন তো। আমি আর কোনো কথা না বলে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টে ঢুকে একটা টেবিলে গিয়ে বসলাম। তখন আমি বললাম, বলো, কেন নিয়ে আসলে আমাকে? কি কথা বলবে? আগে কফির অর্ডারটা দিয়ে দিই। প্রেমা একজন ওয়েটারকে ডাক দিল, দুটো কফির অর্ডার দিল। তখন প্রেমা বলল, এখন তো দুপুরের খাবারের টাইম, খাওয়া দাওয়া করে নেবেন। না, এখন খাবার খাবো না। আমি খাবার একটু দেরি করে খাই। স্যার, আপনি জানেন বাংলাদেশের একজন মাফিয়া ছিল, তার ভয়ে সব নেতারা প্রস্রাব করে দিত, কিন্তু ওনাকে কেউ সামনাসামনি দেখে না। উনি দেশে সব সময় ভালো কাজ করতেন, কিন্তু গত 1 বছর ধরে ওনার কাজ কেউ দেখে না। উনি কি আছেন নাকি মরে গেছেন তা কেউ বলতে পারবে না। সেই জন্য এইসব দেশের এই অবস্থা। রাস্তাঘাটে মেয়েরা এবং অন্যান্য মানুষ ঠিকভাবে চলাফেরা করতে পারে না। উনি যদি আবার ফিরে আসতেন, তাহলে এইসব গুন্ডারা ভয়ে এইসব খারাপই ছেড়ে দিত। আমি প্রেমার কথা শুনে মনে মনে বলতে লাগলাম, সেই মানুষটা যে আমি। তুমি আমাকে চিনতে পারো নাই। তুমি তো দূরের কথা, এখনো বাংলাদেশের মানুষই চিনতে পারে নাই আমাকে। তখন আমি বললাম, যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই তিনি ফিরে আসবে। আমার মন বলছে উনি এখনো বেঁচে আছে, খুব শীঘ্রই এসব ময়লা আবর্জনা পরিষ্কার করবে। তাই যেন হয় স্যার। আমরা রাস্তাঘাটে ওদের জন্য ঠিকভাবে চলাফেরা করতে পারি না। এবার বলো, আমাকে কেন ডেকেছো? তারপর প্রেমা যেটা বলল, আমি তো অবাক হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? তাহলে তো আমার কাজ করতে অসুবিধা হবে। না না না, এটা আমি পারবো না। তারপর প্রেমা যেটা বলল, আমি তো অবাক হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? তাহলে তো আমার কাজ করতে অসুবিধা হবে। না না না, এটা আমি করতে পারবো না। স্যার, আমি আপনাকে প্রথম যেদিন ক্লাসে দেখি, সেদিন আপনাকে আমার খুব পছন্দ হয়ে যায়। এক কথায় আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ স্যার,
আপনি আমাকে ফিরিয়ে দিবেন না? আপনার পেছনের কলেজের অনেক মেয়ে ঘুরঘুর করে আপনাকে ভালোবাসি কথাটা বলার জন্য। আমি আপনার কাছে থাকতে পারবো না স্যার। এই তুমি এটা কি বলছো? তুমি আমার সম্পর্কে জানো? আমি তোমার শিক্ষক। আমার সামর্থ্য নেই তোমাকে ভালোবাসার, কারণ তোমার বাবা একজন বাংলাদেশের টপ বিজনেসম্যান। সবচেয়ে বড় কথা হলো তুমি আমার ছোট। এটা কখনো সম্ভব না। আমি কিছু বুঝি না, আমি শুধু আপনাকেই চাই। আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমারই ভুল ছিল, তোমার সাথে ফ্রি ভাবে কথা বলেছি, আর তাতেই তুমি আমাকে ভালোবাসার কথা বলছো। পড়ালেখা শেষ করো, দেখবে আমার থেকে ভালো ছেলে পাবে। আমি অন্য কোনো ছেলে চাই না, আমি শুধু আপনাকে চাই। প্রেমা, তুমি বোঝার চেষ্টা করো। এটা তুমি আবেগে বলছো, কিছুদিন পর আবেগ কেটে যাবে, তখন সব কিছু তুমি ভুলে যাবে। তাই বলছি পড়ালেখায় মন দাও। ঠিক আছে, আমি পড়ালেখায় মন দেব, তবে আমার কিছু শর্ত আপনাকে পালন করতে হবে। তা না হলে আমি বারবার ভালোবাসার কথা বলবো। আমি কার পারলেই পড়লাম রে ভাই, এই মেয়ে তো আমার মান সম্মান শেষ করে দেবে। কি আর করার, দেখি কি শর্ত দেয়। আমি বললাম, আগে বলো কি শর্ত, মানার মতো হলে তবে গিয়ে মানবো। আমার প্রথম শর্ত হলো আপনি মেয়েদের সাথে বেশি কথা বলতে পারবেন না, সব সময় আমার সাথে কথা বলবেন। দ্বিতীয় শর্ত হলো আপনি আমাকে প্রতিদিন বাসায় গিয়ে পড়াতে হবে। তৃতীয় শর্ত হলো আমাকে কয়দিন পর পর বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে। তোমার 2-3 শর্ত আমি মানতে পারবো না। প্রথম শর্ত মানতে রাজি আছি, আমি এমনি মেয়েদের সাথে কথা কম বলি। এইটা হবে না, আমার 2-3 শর্ত মানতে হবে। তা না হলে প্রতিদিন কলেজের সবার সামনে আপনাকে প্রপোজ করব। ঠিক আছে, আমাকে 2 দিন ভাবার সুযোগ দাও, আমি তোমাকে 2 দিন পর জানাবো। ঠিক আছে, কিন্তু আপনি মানা করতে পারবেন না। ওকে, এখন বাসায় চলো। ঠিক আছে, চলুন। তারপর দুজনে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যে যার বাসায় যেতে লাগলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, কি মেয়ে রে ভাই, আমাকে শাসনের উপর রাখছে। প্রথমে প্রেমাকে দেখে মনে করেছি সাদা সিধে মেয়ে, এখন দেখি পুরো রাগী মেয়ে। আল্লাহ জানে আমার কপালে কি আছে। এসব কিছু ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাইক পার্কিং করে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিলাম। কিছুক্ষণ পর যে দরজা খুলে দিল তাকে দেখে একটু অবাক হলাম। আরে আপনারা ভাববেন না প্রেমা, এটা হচ্ছে রাফি, গতকাল রাতে যার সাথে কথা বলেছি। রাফি আমাকে দেখে বলল, ভাই কেমন আছেন? আমি ভালো আছি, তুই কেমন আছিস? সাথে আর কেউ এসেছে? আসলে গতকাল রাতে আমার বিকাশ থেকে 50,000 টাকা পাঠিয়ে দিয়েছে, সেটা আপনাদের বলতে মনে নেই। আমরা 5 জন এসেছি, বাকিরা যে যার কাজ নিয়ে আছে। কেউ বাবার অফিস দেখাশোনা করে, কেউ ব্যবসা ধরছে, কেউ আবার বড় বড় অফিসে কাজ করে। সেটা তো আপনি ব্যবস্থা করে দিয়েছেন। আমি বাবার অফিস দেখাশোনা করতাম, হঠাৎ ব্যবসায় লস হয়ে যায়, তাই এতদিন বেকার ঘোরাঘুরি করছি। আর আমার হাতের লক রুমে আছে। ঠিক আছে, এখন ভেতরে চল। খাওয়া দাওয়া করেছিস? না, এখনই করি নাই। খালা বলেছে খাওয়ার জন্য, কিন্তু আপনার জন্য অপেক্ষা করছি। আমরা একসাথে খাবো বলে। তুই তো জানিস আমি দুপুরের খাবার ঠিক টাইমে খাই না। আমি খালাকে বলে গেছি তোরা আসলে খাবার দিতে। ভাই পরে কথা বলবো, আগে আপনি ফ্রেশ হয়ে নেন, খাবার খেয়ে তারপর কথা হবে। ঠিক আছে, তুই তোদের রুমে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে আমি রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে তাদের ঠেকে একসাথে খাবার খেতে বসলাম। হঠাৎ রাফি বলল, ভাই আজ 1 বছর পর আপনার সাথে বসে খাবার খাচ্ছি। এখন থেকে নিয়মিত খাবি। আমি একটা কাজে এই জায়গায় শিক্ষক হিসেবে এসেছি, কাজটা শেষ হলে নিজের বাসায় ফিরে যাব। কি কাজ ভাই? সেটা সময় হলেই জানতে পারবি, এখন খাবার খা। আর তোর কাছে নাজিমের নাম্বার আছে? আচ্ছা ভাই। ওকে ফোন করে বলবি আমার সাথে দেখা করতে, তাকেও লাগবে আমার কাজে। ঠিক আছে ভাই, আমি ওকে ফোন করে দেখা করতে বলবো। তারপর খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম। পরের দিন সকালে কলেজে ঢুকে দেখি আজকে জীবনকে দেখা যাচ্ছে না। আমি একটা মুচকি হাসি দিয়ে কলেজের ভিতরে যেতে লাগলাম। হঠাৎ কোথায় থেকে প্রেমা আমার সামনে এসে বলল, স্যার, একটা কথা শুনেছেন? কি কথা? গতকাল কারা যেন জীবনকে মেরেছে, এখনও হাসপাতালে আছে। মনে হয় না 2-3 মাসের মধ্যে সুস্থ হবে। এই কথা শুনে কলেজের সব ছাত্রছাত্রী অনেক খুশি হয়েছে। তবে আর একটা খুশির সংবাদ আছে। আবার কি খুশির সংবাদ? যারা জীবনকে মেরেছে তারা শুনেছি মাফিয়ার লোক। জীবনের গায়ের ওপর একটা কাগজে লিখে দিয়েছে,
মাফিয়া ইজ ব্যাক। আপনি ঠিকই বলেছেন, মাফিয়া যদি বেঁচে থাকলে অবশ্যই ফিরে আসবে। আপনার কথা সত্যি হয়েছে। তাহলে তো ভালোই। এখন জীবনের ভাই রনি কি করছে? আমি শুনেছি রনি নাকি মাফিয়ার কথা শুনে ভয়ে রুম থেকেই বেরিয়ে আসছে না। তাহলে ওই মাফিয়াকে সবাই ভয় পায়? স্যার, আমার অনেক ইচ্ছে ওই মাফিয়াকে একটিবার দেখব, কিন্তু কি করে দেখব? এখনো তো কেউ ওনাকে দেখতেই পায়নি। হয়তো নিজের কোনো সমস্যার কারণে সামনে আসে না। আচ্ছা, এইসব কথা বাদ দেন, আমার কথাই এখন কি ভাবছেন? মাত্র তো আজকে একদিন, এখনো কালকের দিন সময় আছে, তারপরে না হয়ে জানাবো। ঠিক আছে, আপনি এখন ক্লাসে যান, আমি বান্ধবীর সাথে আসছি। ঠিক আছে। এই বলে আমি প্রিন্সিপাল স্যারের কেবিনে অনুমতি নিয়ে ঢুকলাম। তখন প্রিন্সিপাল স্যার বলল, রাসেল, তুমি এসেছো? আজকে আমি অনেক খুশি। ওই জীবন জানোয়ারকে কারা যেন গতকাল ডান্স পার্টি থেকে তুলে নিয়ে এসেছে, এসে মেরে রনির বাসার সামনে ফেলে গেছে। আমি সব শুনেছি স্যার। আমার ছাত্রী প্রেমা আমাকে কলেজে আসার পর বলেছে, আর শুনেছি মাফিয়া নাকি ওকে মেরেছে। তুমি ঠিকই শুনেছ। ওই মাফিয়াকে একটা বার যদি দেখতাম তাহলে ওনার পা ধরে সালাম করতাম। আমার অনেক শখ স্যার ওই মাফিয়াকে একটা বার দেখার। তুমি কেন? এই বাংলাদেশের সবাই ইচ্ছা ওই মাফিয়াকে একটা বার দেখবে, যে মাফিয়া সবসময় মানুষের বিপদের পাশে দাঁড়ায়, আজ 1 বছর পর আবার ফিরে এসেছে। ঠিকই বলছেন স্যার। সবাই ওই মাফিয়ার জন্য দোয়া করবে, যেন সফলভাবে সব কাজ করতে পারে। তার পরিবারের জন্য দোয়া করবে। কালকে তো শুক্রবার, আমি কালকে ওই মাফিয়ার জন্য মসজিদে মিলাদ পড়াবো। আল্লাহ যেন ওর মতো ছেলে সবার করে দেয়। ঠিক আছে স্যার, আমি এখন ক্লাসে যাই। ঠিক আছে, যাও। আমি প্রিন্সিপাল স্যারকে সালাম দিয়ে কেবিন থেকে বেরিয়ে ক্লাসের ভিতরে চলে গেলাম। ক্লাসের ভিতরে ঢুকে দেখি আজকে সকল ছাত্রছাত্রী খুশি। আমাকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিল। তখন আমি সবার উদ্দেশ্যে বললাম, কি ব্যাপার, তোমরা মনে হয় আজকে অনেক খুশি? যদিও জানি, তারপরেও ওদের থেকে জানতে চাইলাম। হঠাৎ রোজা দাঁড়িয়ে বলল, স্যার, সবাই খুশি এ কারণে জীবন হাসপাতালে আছে, তাকে কারা যেন মারছে। স্যার, ওর মতো জানোয়ারকে বাঁচিয়ে রেখে ভুল করছেন। এখন যদি সুস্থ হয়ে আবার আমাদের সাথে অসভ্যতামি করে? স্যার, মিম ঠিকই বলেছে, তারপরেও আমাদের ভিতর ভয় কাজ করছে। সবাই আমাকে নানাভাবে বুঝিয়ে কথা বলেছে। তখন আমি তাদের উদ্দেশ্য করে বললাম, আমার কথা শোনো, মাফিয়া একবার মাফ করে দিলে দ্বিতীয়বার মাফ করে না। আমি মানুষের কাছ থেকে শুনেছি, সেই মাফিয়া ঠান্ডা মাথায় কাজ করে। তোমরা কোনো চিন্তা করো না, মাফিয়া যখন ফিরে এসেছে তাহলে কেউ তোমাদের কিচ্ছু করতে পারবে না। আপনার কথা যেন ঠিক হয়। আমিও জীবনকে মারার কথা প্রথমে খুশি হয়েছি, পরে ভাবলাম ও তো এখনো বেঁচে আছে, যদি সুস্থ হয়ে আমাদের সাথে খারাপ কিছু করে। ওটা নিয়ে চিন্তা করো না, আল্লাহ সব সময় তোমাদের পাশে আছে। শুধু ওই মাফিয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে বলবে, আল্লাহ ছাড়া কেউ যেন ওই মাফিয়ার ক্ষতি না করতে পারে। তারপর পড়ানো শুরু করলাম। আজকে তাদের খুশি দেখে তাড়াতাড়ি ক্লাস শেষ করে বাইরে চলে আসলাম। কলেজ ছুটি হওয়ার পর বাইকের কাছে আসার পর প্রেমা আমার সামনে আসলো। তখন আমাকে বলল, তুমি আমাকে একটু বাসার সামনে নামিয়ে দেবে? আজকে আমি গাড়ি নিয়ে আসি না। প্রেমা, তোমার ব্যবহার হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন? আমি তোমার স্যার, সেটা কি তুমি জানো না? আমি আর পারবো আপনাকে আপনি করে বলতে? আমি এখন থেকে তুমি করে বলবো। প্রেমা, তুমি কি চাও? আমি এই কলেজ থেকে চলে যাই? না, এটা আমি চাই না। তাহলে আমাকে সম্মান দিয়ে কথা বলবে। কলেজের সব ছাত্রছাত্রী যেভাবে কথা বলে তুমিও আমার সাথে সেইভাবেই কথা বলবে, ওকে? দূর স্যার, আমি আপনার সাথে এতক্ষণ মজা করছি। আমি চেয়েছি আপনাকে তুমি করে বললে আপনি কেমন রিয়্যাক্ট করেন। আমি কি তোমার ছোট যে আমার সাথে মজা করবে? এমন মজার কখনো করবে না। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। ইটস ওকে। প্লিজ স্যার, আমাকে একটু বাসার সামনে নামিয়ে দিন, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, চলো, কিন্তু কোনো দুষ্টুমি করতে পারবে না। ঠিক আছে, করব না। আমি বাইকে ওঠার পর প্রেমা উঠলো। তখন আমাকে বলল, স্যার, আমি তো কখনো বাইকে উঠি না, এখন তো আপনাকে ধরতে হবে। ঠিক আছে, তুমি আমার ঘাড়ে হাত দাও। আমার কথা মতো প্রেমা আমার ঘাড়ে হাত রাখলো। প্রেমার হাত ঘাড়ে দেওয়ার পর শরীর দিয়ে হঠাৎ বিদ্যুৎ বয়ে গেছে। এই প্রথম কোনো মেয়েকে বাইকে করে নিয়ে যাচ্ছি। আমি বাইক চালাতে লাগলাম। তখন প্রেমা বলল, স্যার, আপনার আব্বু কি করে? সেটা জেনে তুমি কি করবে?
এমনি জিজ্ঞেস করলাম আর কি। বলুন না স্যার। আমার আব্বু কিছুই করে না, বড় বোন তার জামাইয়ের সাথে থাকে। আমার টাকা দিয়ে আব্বু আম্মু চলে। আমি মনে মনে বললাম, আমার বাবার যা কিছু আছে তার 10 ভাগের 1 ভাগ তোমার বাবার নেই। ও, আপনার অনেক কষ্ট হয় না স্যার? আমার কোনো কষ্ট হয় না। আল্লাহ দিলে মা বাবাকে নিয়ে আমি অনেক সুখে আছি। তাহলে আমাকে বিয়ে করে নাও। আমাকে বিয়ে করলে তোমার কোনো কিছুর অভাব থাকবে না। প্রেমা মনে মনে বলল, ও স্যার, আমার বাসা চলে আসছে। এটাই আমাদের বাসা। আমি বাইক তাদের বাসার সামনে দাঁড় করালাম। প্রেমা বাইক থেকে নেমে বলল, স্যার, আমাদের বাসায় আসুন। আজকে যাব না, অন্য একদিন যাবো, ঠিক আছে? এইটা কেমন করে হয়? বাসার সামনে থেকে চলে যাবেন? রাগ করো না, আরেকদিন ঢুকবো বাসার ভিতরে। আমার বাসায় একটু কাজ আছে। কাজ থাকলে তো আর জোর করা যাবে না। তবে আমার একটা রিকোয়েস্ট রাখবেন? কি রিকোয়েস্ট বলো? আপনি একটু চোখটা বন্ধ করুন। ঠিক আছে, করলাম। আমি চোখ বন্ধ করার পর প্রেমা এমন কিছু করবে সেটা আমি কখনো ভাবিনি। আমি চোখ বন্ধ করার সাথে সাথে প্রেমা আমার গালে একটা চুমু দিয়ে দৌড় দিয়ে ভিতরে চলে গেল। প্রেমা এটা কি করলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি আর কোনো কিছু চিন্তা না করে বাসায় যেতে লাগলাম। এবার আপনাদের আসল ঘটনা খুলে বলি। গতকাল রাতে নাজিম আমার সাথে দেখা করে। জীবনের কথা ওকে জিজ্ঞেস করলে সে আমাকে অনেক কিছু খুলে বলে। তারপর আমি নাজিম আর রাফিকে বলছি জীবনকে রাতে একটু আদর করে আসতে। এমন আদর করতে বলেছি যেন 2-3 মাস আগে সুস্থ না হয়। আর একটা কাগজে লিখে দিতে বলেছি, মাফিয়া ইজ ব্যাক। এটা যেন রনি দেখতে পায়, আর এই এলাকার সবাই যেন বুঝতে পারে মাফিয়া তাদের এলাকায় আছে, তাই ওরা চিন্তা মুক্ত থাকতে পারে। এই ছিল গতকাল রাতের কাহিনী। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। রাফি এবং তার গুলোকে একটা জায়গায় পাঠিয়েছি, তাই ওরা বাসায় নেই। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে রুমে চলে আসলাম। হঠাৎ দেখি মোবাইল ফোন বাজতে আছে। তা হাতে নিয়ে দেখি আম্মু ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোকে যেটা বলার জন্য ফোন দিয়েছি, রায়শা ওর জামাই সহ আজকে বাসায় এসেছে। তুই কি কিছুদিনের ছুটি নিয়ে আসতে পারবি? আপু বাসায় আসছে? আমাকে তো একটুও বললো না। আমাদের কেউ বলে আসে নাই, হঠাৎ করেই চলে এসেছে। ও, আমি কালকে 2 দিনের ছুটি নিয়ে আসবো। ঠিক আছে, আমি এখন ফোন রাখি। সকালে সাবধানে চলে আসিস। ঠিক আছে বলে ফোন কেটে দিলাম। তারপর একজনের কাছে ফোন দিয়ে কিছু কথা বলে ফোন কেটে একটা ঘুম দিলাম। রাতে খাবার খেয়ে রুমে এসে প্রিন্সিপাল স্যারকে ফোন দিলাম। কিছুক্ষণ পর ধরলো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি রাসেল, তুমি কেমন আছো? আর হঠাৎ ফোন দিলে যে? আমি ভালো আছি স্যার। আসলে স্যার আমার 2 দিনের ছুটি লাগবে। বড় আপু আজ 2 বছর পর বাসায় এসেছে। বড় আপু তার জামাইয়ের সাথে এতদিন কানাডায় ছিল। ঠিক আছে, 2 দিনের বেশি যেন না হয়, সামনে কিন্তু পরীক্ষা আছে। ঠিক আছে স্যার, আমি সময় মতো চলে আসবো। এখন তাহলে রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। এই বলে প্রিন্সিপাল স্যার ফোন কেটে দিল। আমি এবার রাফিকে ফোন দিলাম। রাফি ফোন ধরে বলল, জি ভাই বলেন। নাজিম কি তোর সাথে আছে? জি ভাই, নাজিম আমার সাথে কথা বলবেন। সমস্যা নেই, তুই মোবাইল লাউড স্পিকার দে। আমি কি বলি মন দিয়ে শুনবি। বলেন ভাই। শোন, আমি কালকে 2 দিনের জন্য বাসায় যাব। তোরা ভালো করে রনির খোঁজ খবর রাখবি, কিন্তু সে কোথায় যায় কি করে আমাকে সব খবর দিবি। ওকে ফলো করলেই আসল মানুষটাকে পেয়ে যাব, এটা আমার মনে হয়। ওই মানুষটার সাথে রনির সাথে যোগাযোগ আছে মনে হয়। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই এলাকারই ছেলে। আল্লাহর রহমতে সব রাস্তাঘাট আমি আপাতত চিনি। আমরা আসল মানুষটাকে খুঁজে তো বের করবই। ঠিক আছে, তোরা কাজে লেগে পড়। আমি এখন ঘুমোবো, সকাল সকাল রওনা দিতে হবে। এই বলে ফোন কেটে দিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন একটা রিক্সা নিয়ে বাস কাউন্টারে চলে আসলাম। একটা টিকিট কেটে বাসে উঠে বসলাম। প্রায় 5 ঘন্টা পর নিজের বাসার সামনে চলে আসলাম। দারোয়ান চাচা আমাকে দেখে সালাম দিল। আমিও ওনাকে সালাম দিলাম। চাচার সাথে কিছুক্ষণ কথা বলে দরজার সামনে এসে কলিং বেলে চাপ দিলাম। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে দেখে আম্মু বলল, কিরে বাবা, তুই আসছিস? আসতে কোনো সমস্যা হয়নি তো? না আম্মু, আসতে কোনো অসুবিধা হয়নি। এখন বলো আপু, দুলাভাই এবং আমার বুড়িটা কোথায়?
রাইসা ওর মেয়েকে রুমে দুধ খাওয়াচ্ছে আর ওর জামাই তোর আব্বুর সাথে অফিসে গেছে। ওকে, তাহলে আমি আপুর সাথে দেখা করে আসি। এই বলে আপুর রুমের সামনে এসে বললাম, আপু ভিতরে আসতে পারি? আরে রাসেল, তুই কখন আসলি? আয় ভেতরে আয়। আমি এই মাত্র আসলাম। তুই এমন করলি কেন? কাউকে না জানি আসলি যে? আসলে আমি সবাইকে সারপ্রাইজ দিতে বলি নাই। এখন বল, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমার ভাগ্নি কি ঘুমিয়ে গেছে? আমিও ভালো আছি। আর তিথিকে দুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ও, তা কতদিন থাকবি এবার? এবার 1 মাসের মতো থাকবো। আচ্ছা, আমাকে একটা কথা বলবি? কি কথা আপু? তুই হঠাৎ অফিস ছেড়ে কলেজে শিক্ষকতা করতে গেলি কেন? আমার অফিস দেখাশোনা করতে ভালো লাগে না, তাই শিক্ষকতার চাকরি নিয়েছি। কলেজে ছাত্র ছাত্রী পড়াতে অনেক ভালো লাগে। তুই জানিস না আব্বু একা অফিস চালাতে কষ্ট হয়? আরে আব্বুর কোথায় কষ্ট হচ্ছে, সাথে তো সিফাত আর নয়ন আছে, তারা দুজনে তো সবকিছু দেখে রাখে। ও, তোকে দেখে মনে হচ্ছে তুই এখনো ফ্রেশ হোস নাই। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, আমি নিচে আছি। আচ্ছা ঠিক আছে। এই বলে আপু নিচে চলে গেল। আমি আমার রুমে এসে দেখি রুমটা আগের মতোই আছে। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আব্বু আর দুলাভাই তারা অফিস থেকে চলে এসেছে। দুলাভাই আমাকে দেখে বলল, কেমন আছো শালাবাবু? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো দুলাভাই? আমি ভালো আছি। তা বয়স তো আর কম হলো না, এবার কি বিয়ে শাদী করবে না? এখন না দুলাভাই, আরো 1 বছর পরে করব। তখন বুড়ো বয়সে তোকে কেউ মেয়ে দিবে? অবশ্যই দেব। আমি দেখতে কি খারাপ নাকি? তুই দেখিসনি তোর বিয়ের সময় সব মেয়ে আমার দিকে তাকিয়েছিল। কি রে আপু, দুলাভাইকে পেয়ে তোর এই বুড়ো বাপকে ভুলে গেলি? আমার বন্ধুকে কি আমি ভুলতে পারি? আপু দুলাভাইকে অনেক দিন পর দেখছি তো, তাই তোমার কথা ভুলেই গেছি। এখন বলো তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। তা সিফাত আর নয়ন ঠিকভাবে কাজ করে তো? তারা আছে দেখে তো আমি চিন্তামুক্ত আছি, অফিস থেকে চলে আসতে পেরেছি। হঠাৎ আম্মু সবার সামনে এসে বলল, অনেক কথা হয়েছে, সবাই খাবার খেতে এসো। তারপর সবাই একসাথে খাবার খেতে চলে আসলাম। আমি খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। পরের দিন কলেজে গেট দিয়ে ঢুকে ভিতরে গিয়ে দেখি কলেজের মাঠে সকল ছাত্রছাত্রী ভিড় করে আছে। আমি একটু ভিড় ঠেলে ভিতরে ঢুকে দেখি প্রেমা একটা মেয়েকে মারতে আছে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। আমি প্রেমার সামনে গেলাম। প্রেমা আমাকে দেখে ওই মেয়েকে মারা বন্ধ করে দিল। তখন আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে প্রেমা, তুমি ওকে এভাবে মারছিলে কেন? কি করেছো? আর তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? সবাই ক্লাসে যাও। আমার কথা শুনে সকল ছাত্রছাত্রী ক্লাসে চলে গেল। তখন প্রেমা বলল, ও আমাকে বলে আপনাকে নাকি ভালোবাসে, তাই ওকে উচিত শিক্ষা দিচ্ছি। আমাকে ভালোবাসলে তোমার সমস্যাটা কি? আমার অনেক সমস্যা, ও আপনাকে ভালোবাসতে পারবে না। আপনি শুধু আমার, কেউ আপনাকে ভালোবাসে কথাটা বললে তার চোখ দুটি তুলে নেব। তাই বলে তুমি ওকে এভাবে মারবে? মেরেছি, বেশ করেছি। আমার ভালোবাসার দিকে চোখ তুলে তাকালো কেন? আমি কি একবারও বলেছি তোমাকে আমি ভালোবাসি? তাহলে তুমি এমন করলে কেন? আপনি আমাকে বলেন না, কিন্তু আমি ছাড়া আপনাকে কারো হতে দেব না আমি। তুমি আসলে একটা পাগল, তোমাকে ডাক্তার দেখাতে হবে। আমাকে ডাক্তার দেখালে কিচ্ছু হবে না। ধুর, তোমার সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি প্লিজ কিছু মনে করো না। মেয়েটা ঠিক আছে বলে ক্লাসে চলে গেল। তখন প্রেমা আমাকে বলল, আপনি ওর কাছে ক্ষমা চাইলেন কেন? আর আপনি এই 2-3 দিন কলেজে আসলেন না কেন? কোথায় গেছেন আপনি? আমি বাড়িতে গিয়েছিলাম, তাই কলেজে আসি নাই। আচ্ছা, তুমি ওদিন এমনটা করলে কেন? আপনি কিসের কথা বলছেন স্যার? আমাকে ওদিন চোখ বন্ধ করে বলতে, আর তুমি আমাকে চুমু দিয়ে দৌড়ে ভিতরে চলে গেলে। আমার ইচ্ছে হয়েছে তাই আপনাকে চুমু দিয়েছি। প্লিজ প্রেমা, তুমি এমন পাগলামি করো না, লেখাপড়ায় মন দাও। তোমার আব্বু জানতে পারলে আমাকে কলেজ থেকে বের করে দেবে, আর সেটা কি তুমি চাও? সেটা আমি কখনোই চাই না। এখন কোনো কথা না বলে আমার শর্তের উত্তর দাও। ঠিক আছে, আমি রাজি। তবে তোমাকে আমি প্রতি শুক্রবার ঘুরতে নিয়ে যাব, আর বিকেলে তোমাকে পড়াবো। ঠিক আছে, সমস্যা নেই, এখন ক্লাসে আসুন। এই বলে প্রেমা চলে গেল। আমি আর কোনো কথা না বলে কলেজের ভিতরে ঢুকে অফিস রুমে চলে গেলাম। এবার আপনাদের একটা কথা বলি। আসলে প্রেমাকে প্রথম দেখাই আমিও ভালোবেসে ফেলেছি, কিন্তু তাকে এখন বলছি না।
কারণ আমি যে কাজে কলেজে শিক্ষকতা করতে আসছি সেটা শেষ না করা পর্যন্ত ওকে মনের কথা বলবো না। এই কারণে প্রেমাকে বেশি কিছু বলি না। কিন্তু প্রেমার পাগলামি দিন দিন বেড়েই যাচ্ছে। না জানি ওকে পড়াতে গেলে আমার সাথে কি করে। আর কিছু না ভেবে ক্লাসে চলে গেলাম। সবাই দাঁড়িয়ে সালাম দিল। সালামের উত্তর নিয়ে সবাইকে বসতে বললাম। তারপর পড়ানো শুরু করলাম। প্রেমা আমার দিকে তাকিয়ে আছে। ওর আমার দিকে তাকালে কেমন যেন ওর মায়ায় পড়ে যায়। তো যাই হোক, ক্লাস শেষ করে সবাই অফিসে চলে আসলাম। কলেজ ছুটি হওয়ার পর বাইরে এসে বাইক নিয়ে আসতে আবার প্রেমা আমার সামনে আসলো। তখন আমি বললাম, কি ব্যাপার প্রেমা, তুমি আমার সামনে কেন আসলে? আপনি আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসেন। প্রেমা, এটা কিন্তু শর্তের মধ্যে ছিল না। আমি কিছু জানি না, আপনি আমাকে বাসায় দিয়ে আসেন। তোমার পাগলামি কিন্তু দিন দিন বাড়ছে প্রেমা। তোমাকে প্রথম দেখে তো এমন মনে হয় নাই আমার। আপনি জানেন না, আমার অনেক রাগ। আজ পর্যন্ত কোনো ছেলেকে ভালোবাসি না, কিন্তু আপনাকে দেখার পর অনেক ভালো লেগেছে, তাই তো আপনার সাথে পাগলামি করি। তোমার সাথে কথাই পারবো না। এখন নামো, তোমার বাসা চলে এসেছে। দূর, এত তাড়াতাড়ি বাসা চলে এসেছি? বিকেলের ঠিক টাইমে বাসায় চলে আসবেন। ঠিক আছে, কিন্তু তোমার আব্বুর কাছে কি বলেছো আমার কথা? কি? আমি যে আপনাকে ভালোবাসি সেই কথা নাকি? ধুর, আমি বলেছি আমি যে তোমাকে পড়াবো। এটা কি তোমার আব্বুকে বলেছো? এটা আমি 2 দিন আগেই বলে রাখছি আব্বুকে। আব্বু রাজি হয়েছে। আমি বলেছি আপনি 2-3 দিন পর পড়াতে আসবেন। ঠিক আছে, আমি এখন বাসায় যাচ্ছি। সাবধানে যাবেন। আমি আর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। প্রেমার সাথে এভাবে কথা না বললে কিছু একটা করে ফেলবে। তার আব্বু যদি জানে আমার জন্য তার মেয়ে এমন করছে, তাহলে আমাকে কলেজ থেকে বের করে দেবে। কলেজ থেকে বের হয়ে গেলে আমি কাজটা করতে পারবো না। এখন রাস্তায় দিয়ে আসলে সবাই আমাকে চেনে। আমি একজন কলেজ শিক্ষক, তাই কেউ আমাকে সন্দেহ করতে পারে না। আর আমি কি কাজের জন্য এখানে আসা, সেটা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। কলিং বেল চাপ দেবার পর খালা এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে চলে আসলাম। বিছানায় শুইয়ে মোবাইল হাতে নিয়ে দেখি রাফি অনেকগুলো ফোন দিয়েছিল। তাই আমি রাফিকে ফোন দিলাম। বল, ফোন দিয়েছিলিস কেন? ভাই, আজকে রনিকে দেখলাম। তার ভাই জীবনকে দেখতে এসেছে হসপিটালে। রনি হসপিটালে ঢোকার কিছুক্ষণ পর আরও 2টা গাড়ি আসে হসপিটালের, কিন্তু ওই 2টা গাড়ি থেকে কোন লোক বের হয়নি। গাড়ি দুটো কি এখনো আছে? জি ভাই, এখনো আছে, কিন্তু রনি এখনো হসপিটাল থেকে বের হয়নি। আমার মনে হয় রনির সাথে কেউ ছদ্মবেশে হাসপাতালের ভিতরেই ঢুকেছে। তুই আর নাজিম হাসপাতালের ভিতরে ঢুকে দেখ, তবে তোদের যেন কেউ চিনতে না পারে। ঠিক আছে ভাই, আমরা ভিতরে ঢুকে পরে আপনাকে সবকিছু জানাবো। এই বলে রাফি ফোন কেটে দিল। আমি মোবাইল বালিশের পাশে রেখে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইক নিয়ে প্রেমাদের বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর কাজের বুয়া এসে দরজা খুলে দিল। তখন আমাকে বলল, আপনি কে? কাকে চাই? জি, আমি এই বাড়ির মালিকের মেয়েকে পড়াতে আসছি। ঠিক আছে, ভিতরে আসুন। আমি ভিতরে ঢুকে দেখি একজন বাবার বয়সী লোক সোফায় বসে কফি খাচ্ছে আর পেপার পড়াচ্ছে। দেখে মনে হচ্ছে প্রেমার আব্বু। তখন আমি ওনাকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আসলে আঙ্কেল, প্রেমা আমাকে আসতে বলেছিল। আমি হচ্ছি ওর কলেজের শিক্ষক। ও, তার মানে তুমি রাসেল। প্রেমা আমাকে তোমার কথা বলেছে। তা তুমি কেমন আছো? বাসার সবাই কেমন আছে? জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে তো? আপনি কেমন আছেন আঙ্কেল? আমি ভালো আছি। যাও, প্রেমা তার রুমে আছে। আঙ্কেল, ওর রুমটা কোনটা? আমি তো চিনি না। উপরে গিয়ে হাতের ডান পাশের রুমটা প্রেমার। ওকে আঙ্কেল। এই বলে আমি ওপরে চলে আসলাম। আঙ্কেলের কথা মতো রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিলাম, কিন্তু প্রেমার কোনো কথা বলছে না। তাই আর কিছু না ভেবে রুমের ভিতরে ঢুকে গেলাম। রুমে ঢুকে চারপাশে তাকিয়ে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। দেখি আমার ছবি প্রেমার রুমের চারপাশে সাজিয়ে রেখেছে, কিন্তু প্রেমা এই ছবিগুলো কোথায় থেকে তুললো? আমি মাথায় তো কিছুই আসছে না। হঠাৎ ওয়াশরুম থেকে প্রেমা বেরিয়ে আসলো। তাকে দেখে আমি সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। প্রেমা আমাকে দেখে বলল, আরে স্যার, আপনি চোখ বন্ধ করলেন কেন? তুমি বোঝো না আমি চোখ কেন বন্ধ করেছি? বুঝলে কি আর, আপনাকে বলতাম স্যার। তুমি আগে জামা কাপড় চেঞ্জ করো, আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছি। জামা কাপড় পরা হলে আমাকে ডাক দিও, কেমন?
এই বলে যেই না রুম থেকে বেরিয়ে আসবো তখন প্রেমা যেটা করলো সেটা আমি কখনোই কল্পনাও করতে পারি নাই। বলে যেই না রুম থেকে বেরিয়ে আসবো তখন প্রেমা যেটা করলো আমি সেটা কখনোই কল্পনা করতে পারিনি। আমি বের হয়ে আসতেই প্রেমা আমাকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আমি তাকে ছাড়াতে চাইছি কিন্তু প্রেমা আমাকে জোর করে কিস করতে লাগলো। অনেক জোরাজুরি করে 2 মিনিট পর প্রেমার থেকে ছাড়া পেলাম। প্রেমা, তুমি এটা কি করলে? তুমি ভুলে যেও না আমি তোমার শিক্ষক। আমি নিজেকে কন্ট্রোল করতেই পারি না আপনার ঠোঁটের দিকে তাকিয়ে। তাই বলে তুমি আমাকে এভাবে কিস করবে? করেছি, বেশ করেছি, কারণ আমি আপনাকে ভালোবাসি। তুমি এই কারণে আমাকে বাসায় এসে তোমাকে পড়াতে বলেছো? ঠিকই ধরেছেন। তুমি এরকম করলে আমি তোমাকে পড়াতে আসবো না প্রেমা। সেটা আপনি কখনোই করবেন না স্যার। মানে তুমি কি বলতে চাও? মানে হলো আপনিও আমাকে ভালোবাসেন। তুমি এটা ভুল ভাবছো। আমি তোমাকে ভালোবাসি না। মনে মনে বললাম, তোমাকে তো প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। যদি আপনি আমাকে ভালো না বাসতেন তাহলে আমার এই রকম অত্যাচার সহ্য করতেন না। তুমি আমার ছাত্রী, তাই তোমাকে কিচ্ছু বলি না। আমি জানি তুমি এসব আবেগে করছো, কিছুদিন পর এমনি ঠিক হয়ে যাবে। আমি এসব আবেগে করছি না স্যার। আচ্ছা, আপনি আমার চোখের দিকে তাকিয়ে বলুন তো, আপনি আমাকে পছন্দ এবং ভালোবাসেন না? তুমি একটু বেশি কথা বলছো না? তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে পড়তে বসো। এখন কথা ঘোরাচ্ছেন কেন? সত্যি করে বলুন তো, আপনি আমাকে মনের কথা খুলে বলছেন না কেন? আমি তোমাকে ভালোবাসি না, তারপরও তুমি কেন এমন করছো? আমি কিন্তু এখন চলে যাবো বলে দিচ্ছি। ঠিক আছে, আমি জামা কাপড় চেঞ্জ করছি, আপনি বাইরে গিয়ে দাঁড়ান। আমি আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে আসলাম। মনে মনে বললাম, এই মেয়ে আমার মনের কথা কি করে বুঝতে পারলো? কিছুক্ষণ পর প্রেমা রুমে যেতে বলল। রুমে গিয়ে দেখি প্রেমা পড়ার টেবিলে বসে আছে। আমি একটা বই হাতে নিয়ে তাকে পড়াতে লাগলাম। প্রেমা তো পড়ছে না, সারাক্ষণ আমার দিকে তাকিয়ে বসে আছে। কোনো রকমে পড়িয়ে তার আব্বুকে বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। পড়াতে পড়াতে প্রায় সন্ধে গড়িয়ে গেছে। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। বাসায় এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি মোবাইল বাজতে আছে। মোবাইল হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। 2-3 রিং হওয়ার পর ধরলাম। তখন এই পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ঠিকমতো বাসায় গেছেন তো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, মাত্র বাসায় আসলাম। এখন বলো আমার নাম্বার কোথায় পেয়েছো? আপনার মোবাইল থেকে নিয়েছি স্যার। আমার মোবাইল তো আমার সাথেই ছিল, তুমি কিভাবে নিলে? আমি যখন জামা কাপড় চেঞ্জ করব তখন আপনার মোবাইল আমার রুমে রেখে বাইরে গেছেন, তখন আপনার মোবাইল থেকে নাম্বারটা নিয়েছি। কিন্তু আমার মোবাইল তো লক করা ছিল, তুমি নিলে কেমন করে? স্যার, আপনি কি নাম দিয়ে মোবাইল লক করেছেন সেটা আমি জানি। এখন বলেন আমার নাম দিয়ে লক করেছেন কেন এবং আমার ছবি মোবাইলে সেভ করে রেখেছেন কেন? এই যা, প্রেমা তাহলে সবকিছু জেনে গেছে। আসলে একদিন লুকিয়ে প্রেমার একটা ছবি তুলেছি, সেটা মোবাইলের সামনে সেভ করে রেখেছি আর প্রেমার নাম দিয়ে মোবাইল লক করেছি। তখন আমি বললাম, আচ্ছা তাহলে তুমি আমাকে বলো, তুমি জানলে কেমন করে আমি যে তোমার নাম দিয়ে লক করে রেখেছি? আমার ছবি প্রোফাইলে দেখেই তো বুঝতে পারলাম আপনি আমাকে ভালোবাসেন। তখন লক খুলতে প্রথমে আপনার নাম দিচ্ছি, কিন্তু কোনো কাজই হলো না। তারপর মনে মনে বলি আমার নাম দিয়ে দেখি, তখনই আমার দেওয়ার সাথে সাথে লকটা খুলে গেল। এই তো, যখন ভালোই বাসেন তাহলে বলছেন না কেন? আসলে তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছি। পরে ভাবলাম তুমি আমার ছাত্রী, এটা কি তোমার আব্বু আম্মু মেনে নেবে, তাই তোমাকে বলি নাই। আজ পর্যন্ত কোনো মেয়েকে আমার ভালো লাগে নাই, একমাত্র তোমাকে দেখে আমার অনেক ভালো লাগে। প্লিজ, আপনি আমার সাথে একটা বার দেখা করতে পারবেন? কিছুক্ষণ আগেই তো তোমার বাসা থেকে আসলাম, এখন আবার কেন যাব? আসলেই দেখতে পাবেন, প্লিজ আপনি না করবেন না। যদি তোমার আব্বু আম্মু কিছু বলে তখন কি বলবো? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি দরজার সামনে আপনার জন্য অপেক্ষা করব, আর আমি আব্বু আম্মুকে অন্য কিছু বলে মানিয়ে নেব। ঠিক আছে, আসছি, এই বলে ফোন কেটে দিলাম। তারপর একটা জামা গায়ে দিয়ে খালার কাছে বলে বাসা থেকে বেরিয়ে আসতে মোবাইলটা বেজে উঠলো। মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাফি ফোন করেছে। তখন আমি কল রিসিভ করে বললাম, বলো রাফি। ভাই, আপনি একটু আমাদের সাথে দেখা করতে পারবেন? অনেক জরুরি কথা আছে। কি কথা বলো? ভাই, কথাগুলো সামনাসামনি বললে ভালো হবে। ঠিক আছে, তুমি লোকেশন ট্র্যাক করো, আমি আসছি। ঠিক আছে ভাই। আমি ফোনটা কেটে দিয়ে প্রেমাকে ফোন দিলাম। প্রেমা ফোন রিসিভ করতেই আমি বললাম, প্লিজ তুমি রাগ করো না, আমার হঠাৎ একটা কাজে এক জায়গায় যেতে হবে, তোমার সাথে কালকে বিকেলে পড়ার সময় দেখা হবে। আচ্ছা ঠিক আছে। এই বলে প্রেমা কল কেটে দিল। আমি জানি প্রেমার মনটা খারাপ হয়ে গেছে। কি করবো আমি যে কাজে আসছি সেটা শেষ তো করতেই হবে।
আমি মোবাইলের লোকেশন দেখে রাফির জায়গায় মতো চলে গেলাম। আমি গিয়ে দেখি রাফি আর নাজিম এবং তাদের সাথে কিছু লোক দাঁড়িয়ে আছে। আমি তাদের সামনে যাওয়ার পর আমাকে সালাম দিল। তখন রাফি বলল, ভাই, আপনি যাকে খুঁজতে এসেছেন তাকে আমরা পেয়ে গেছি। আমরা হসপিটালের ভিতরে ছদ্মবেশ ঢুকেছি। জীবনের কেবিনের সামনে গিয়ে দরজা হালকা সরিয়ে ওই লোকটাকে দেখলাম। জীবনের সাথে কথা বলছে। ওই লোক রনির সাথে হসপিটালে ঢুকেছে। পরে যে দুইটা গাড়ি এসেছে, ওই দুইটা খালি গাড়ি ছিল এবং ওই লোকটার ছিল। এখানে আপনাদের ওই লোকটার নাম বলছি না, কারণ তাকে সামনাসামনি ধরার পর নাম বলবো, তাই কথায় কথায় ওই লোকটা বললাম। তো যাই হোক, গল্পে আসি। এখন ওরা কোথায়? ভাই, আমরা ওই লোকটাকে দেখার পর হাসপাতাল থেকে বাইরে চলে আসি। তারপর বের হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর রনি সহ ওই লোকটা বেরিয়ে আসলো। আমরা ওদের পিছু নেই। হঠাৎ তারা এই জায়গায় আসার পর হেলিকপ্টারে করে কোথায় যেন চলে যায়। সাথে কি রনি গেছে? না ভাই, রনি ওর লোক নিয়ে বাসায় ফিরে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু সেফে থাকো। যা করার আমি করছি। আমি বাসায় যাচ্ছি, কোনো খবর পেলে আমাকে জানাবে, কেমন? ওকে ভাই। তাদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে একজনের সাথে কিছু কথা বলে প্রেমাকে ফোন দিলাম, কিন্তু প্রেমার মোবাইল বন্ধ বলছে। মনে হয় আমার উপর খুব রাগ করেছে, মোবাইলটা বন্ধ করে রেখেছে তাই জন্য। দেখতে দেখতে 15 দিন চলে গেল। প্রেমা এখন আমার সাথে কথা বলে না, আমাকে এড়িয়ে চলে। কিন্তু কোনো মেয়ের সাথে কথা বললে চোখ মুখ লাল করে ফেলে। আমি জানি প্রেমা আমার উপর অভিমান করে আছে, আর আমিও বেশি জোর করছি না, কারণ সামনে তাদের পরীক্ষা চলে এসেছে। প্রেমা এখন পড়ালেখায় মন দিয়েছে। পরীক্ষা শেষ হোক, তারপর ওকে সবকিছু খুলে বলবো। হঠাৎ মোবাইলটা বেজে উঠলো। আমি মোবাইলটা রিসিভ করার পর ওপাশ থেকে বলল, রাসেল, ওই শালাকে খুঁজে পেয়েছি। এখন কি তাকে ধরবো? না, রনি আর ওকে একসাথে ধরবো। এখন কিছু করা যাবে না, আগে পরীক্ষা শেষ হোক, তারপর অ্যাকশনে যাব। ঠিক আছে, তুই যেটা বলবি সেটাই হবে। এখন কি করিস? খাওয়া দাওয়া করে রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে আছি। ঠিক আছে, তুই ভালো থাকিস, পরে কথা হবে। ওকে, তুইও ভালো থাকিস, আল্লাহ হাফিজ। এই বলে ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজ গেট দিয়ে ঢুকে ভিতরে গিয়ে দেখি প্রেমা একটা ছেলের সাথে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। এটা দেখে বুকের বাম পাশে কামড় দিয়ে উঠলো। প্রেমা আমাকে দেখে ওই ছেলের হাত ধরে কথা বলছে। আমি ওদের থেকে চোখ সরিয়ে অফিস রুমে চলে গেলাম। প্রিন্সিপাল স্যারের সাথে কিছুক্ষণ কথা বলে ক্লাসে চলে আসলাম। ক্লাসে ঢুকে দেখি প্রেমা আর ওই ছেলে একসাথে বসে হেসে হেসে কথা বলছে। আমি ক্লাসে ঢোকার পর ওই ছেলেটা তার সিটে গিয়ে বসলো। আমি কোনো কথা না বলে পড়াতে শুরু করলাম। ও, আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি। প্রেমা পরের দিন পড়াতে যাওয়ার পর প্রেমা আমাকে আসতে মানা করে দিয়েছে, আর আমার জন্য ভালো হয়েছে। তাকে পড়াতে গেলে আমি কাজের কথা ভুলেই যাই। আমি এর ফাঁকে প্রায় কাজটা এগিয়ে ফেলেছি, শুধু এখন সময়ের অপেক্ষা। পড়ার ফাঁকে ফাঁকে প্রেমার দিকে তাকিয়ে দেখি, কিন্তু প্রেমা আমার দিকে তাকাচ্ছে না। তার মানে কি প্রেমা আমাকে এখন আর ভালোবাসে না? আমাকে কলেজ ছুটি হওয়ার পর প্রেমার সাথে কথা বলতে হবে আজকে। কোনো রকমে ক্লাস শেষ করে বেরিয়ে আসলাম। তারপর আরো অন্য ক্লাসগুলো শেষ করলাম। কলেজ ছুটি হওয়ার পর বাইরে আসার পর দেখি প্রেমা আর ওই ছেলেটা বেরিয়ে আসতে আছে। তখন আমি তাদের সামনে গিয়ে বললাম, প্রেমা, তোমার সাথে আমার কিছু কথা আছে। স্যার, আমি কি থাকবো নাকি চলে যাব? তুমি চলে যাও। ঠিক আছে প্রেমা, তুমি থাকো, আমি বাসায় গেলাম। না ফারহান, দুজনে একসাথে যাব। স্যার, আপনি কি কথা বলবেন বলুন? আমি তোমার সাথে একা কথা বলতে চাই। স্যার, আমার হাতে সময় নেই, আমার বাসায় যেতে হবে, আপনি তাড়াতাড়ি বলুন। ঠিক আছে, যেহেতু তোমার তাড়া আছে তাহলে আর বলবো না, তুমি যেতে পারো। প্রেমা আর কোনো কথা না বলে ফারহানের সাথে কলেজ থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে গেল। প্রেমার কথাগুলো শুনে অনেক কষ্ট পেলাম। আমি আর দাঁড়িয়ে না থেকে বাসায় চলে আসলাম। কোনো রকমে আজকের দিনটা শেষ করলাম। পরের দিন কলেজ গেট দিয়ে ঢুকে সামনে যেটা দেখলাম সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। পরের দিন কলেজে গেট দিয়ে ঢুকে সামনে যেটা দেখলাম সেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আরে আপনারা খারাপ কিছু ভাববেন না। আমি দেখি ফারহান একটা গোলাপ ফুল নিয়ে প্রেমার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করতে আছে। আমি দূরে দাঁড়িয়ে প্রেমার রিয়াকশন দেখি প্রেমা কি করে। আমি মনে করছি প্রেমা ফুল নেবে না, কিন্তু আমার ধারণা ভুল ছিল। প্রেমা ফারহানের কাছ থেকে ফুলগুলো নিল। তারপর প্রেমা যেটা করলো সেটা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। প্রেমা গোলাপ ফুল হাতে নিয়ে একটা চুমু খেলো। তারপর ফারহানের হাত ধরে ক্লাসের ভিতরে চলে গেল। তার মানে প্রেমা এখন আমাকে ভালোবাসে না। আমি মনে করছি প্রেমা আমার ওপর অভিমান করে, আমাকে কষ্ট দেওয়ার জন্য এমন করেছে।
কিন্তু না, প্রেমা এখন আমাকে আর ভালোবাসে না। ঠিক আছে, প্রেমা যখন আমার সাথে সুখী না, তাহলে তাকে আর জোর করব না। আমার কাজটা শেষ হলে এই এলাকা থেকে আমি চলে যাব। আমি আর দাঁড়িয়ে না থেকে অফিস রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর ক্লাসে চলে আসলাম। মনটা অনেক খারাপ হয়ে গেল। আমাকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিল। তারপর সবাইকে পরীক্ষার জন্য কিছু নোট দিলাম এবং সবাইকে বুঝিয়ে দিলাম পরীক্ষা আরো 2 দিন পরে। প্রেমা আমার দিকে একটাবার তাকালো না। কোনো রকমে ক্লাসটা শেষ করে অফিস রুমে চলে আসলাম। দেখতে দেখতে পরীক্ষার আজকে শেষ দিন। প্রেমা আমার সাথে আর কথাই বলে না, সব সময় ওই ফারহানের সাথে কথা বলতো। সবার পরীক্ষা শেষ হলে বাইরে এসে দেখি 4-5টা গাড়ি কলেজের ভিতরে ঢুকলো। তার আর কেউ নয়, রনি মস্তান এবং ফাহাদ মস্তান। এবার আপনাদের বলি, আমি যার খোঁজে এখানে এসেছি সে হচ্ছে ফাহাদ মস্তান। ওকে মারার জন্য এই এলাকায় আসা। কি করেছে ফাহাদ মস্তান তা কিছুক্ষণ পরেই আপনারা জানতে পারবেন। আমি রনি এবং ফাহাদের সাথে আরো 2টো ছেলেকে দেখে একটা মুচকি হাসি দিলাম। তার আর কেউ নয়, রাফি এবং নাজিম। রনি আর ফাহাদকে দেখে কলেজের সকল ছাত্রছাত্রী এক জায়গায় দাঁড়িয়ে দেখতে লাগলো। সবার ভিতরে ভয় ঢুকে গেছে। আমি তাদের সামনে যাওয়ার পর রনি বলল, তুই কি মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? শুনেছি তুই নাকি আমার ছোট ভাই ফাহাদকে মারতে এসেছিস। তখন ফাহাদ মস্তান বলল, তুই আমাকে মারতে আসলি কেন? আমি তোর কি ক্ষতি করেছি? আজ থেকে 6 মাস আগে তুই একটা পরিবারকে সবার সামনে গুলি করে মেরেছিলিস, সেটা কি তোর মনে আছে? মনে আছে। ওই রফিকের কাছে চাঁদা চাইতে গেলে আমার গালে থাপ্পড় মারে, তাই ওকে এবং ওর পরিবারকে রাস্তার মাঝখানে গুলি করে হত্যা করি। তোকে আইন কিছু করে নাই? এই ফাহাদের নাম শুনলে এমপি মন্ত্রী ভয়ে কাঁপে, আর তুই বলছিস আইন কিছু করে নাই? ও তাই নাকি? কিন্তু আজকে তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? তুই জানিস রফিক কে? উনি হচ্ছে আমার বাবার বন্ধু। আমার সাথে অনেক দুষ্টুমি করতো। আমি ওনার সাথে বন্ধুর মতো চলাফেরা করেছি, আর তুই টাকার জন্য ওনার পরিবার সহ মেরে ফেললি। যখন শুনেছি প্রশাসন তোকে কিচ্ছু করে নাই, তখন আমি এই কলেজে ছদ্মবেশে ঢুকি, একমাত্র তোকে মারার জন্য। তুই এখন আমার আসল পরিচয় জানিস না আমি কে। ও তাই নাকি? তাহলে বল তুই কে? সেটা কিছুক্ষণ পর জানতে পারবি। আগে তোদের একটু ক্যালমা দেখায়। রাফি এবং নাজিম, তোর এদিকে আয় তো। আমার কথা শুনে রাফি এবং নাজিম আমার পাশে এসে দাঁড়ালো। রনি আর ফাহাদ শুধু চেয়ে আছে। তখন আমি আবার তাদেরকে বললাম, তোরা জানিস ওরা কারা? ওরা হচ্ছে আমার লোক। আমি ওদের বলেছি তোদের সাথে অভিনয় করে ঢুকতে এবং তোদের সব খবর আমাকে দেওয়ার জন্য। কি, ওরা তো লোক? তার মানে এতদিন আমাদের অবৈধ ব্যবসা তুই সব ধ্বংস করেছিস। আজকে তোদের কেউ বাঁচাতে পারবে না আমাদের হাত থেকে। ওই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? ওদের মেরে ফেল। এই বলে যেই না রনির লোক আমাদের মারতে আসবে, তখন 2টো হেলিকপ্টার ওপর থেকে মাঠের মাঝখানে এসে নামলো এবং কলেজের গেট দিয়ে 10-12টা গাড়ি ঢুকলো। রনির লোক সব দাঁড়িয়ে গেল। হেলিকপ্টার থেকে 2টো ছেলে বেরিয়ে আসলো। তারা আর কেউ নয়, সিফাত আর নয়ন। এরা হচ্ছে আমার বন্ধু এবং আমার ডান হাত আর বাম হাত। সিফাত আর নয়ন আমাকে একটা কোট পরিয়ে দিল, যে কোটে আমার লড়াই করার সব জিনিস আছে। তখন আমি ওদের বললাম, আমাকে দেখে চিনতে পারিস নাই তাই না? আমি হচ্ছে সেই মাফিয়া, যে ছদ্মবেশে দেশের জন্য কাজ করে গেছি, যার নাম শুনলে এমপি মন্ত্রী ভয়ে প্রস্রাব করে দেবে। তার মানে তুই সেই মাফিয়া যাকে বাংলাদেশের সব মাস্তান ভয় পায়? ঠিকই ধরেছিস, আমি সেই মাফিয়া। তোদের মতো মস্তানকে আমি মেরে মেরে রাস্তায় ফেলে রাখতাম। আমি মনে করেছি বাংলাদেশে এখন আর কোনো গুন্ডা মস্তান নেই, তাই বাবার অফিসে 1 বছর ধরে কাজ করতে লাগলাম। হঠাৎ আঙ্কেলের হত্যার কথা শুনে আবার আগের জগতে ফিরে আসলাম। রনি আর ফাহাদ দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে বলতে লাগলো। প্রথমে ফাহাদ বলল, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি আর এমন কাজ কখনো করব না। আমি এখন ভালো হয়ে যাব। এবার রনি বলল, ভাই আমি আপনাকে চিনতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমরা সবাই এখন থেকে ভালো কাজ করব, কখনো খারাপ কাজ করব না। তোদের মতো মস্তানকে আমি রাসেল কখনো ক্ষমা করব না। তোরা আমার নাম শোনার পরেও অন্যায়, অত্যাচার, নির্যাতন, খুন খারাপি করেছিস। তোদের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারে না, তাদের মেয়েকে একা ছাড়তে পারে না। কলেজে মেয়েদের ওড়না এবং শরীরে নানান জায়গা হাত দিয়েছিস। রাস্তায় মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিস। তোদের কোনো ক্ষমা নেই। এই বলে রনি এবং ফাহাদের বুকে গুলি করা শুরু করলাম। কলেজের প্রিন্সিপাল সহ সকল ছাত্রছাত্রী শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। এই ওদের লাশ দুটো নদীতে ভাসিয়ে দে। আর বাকিদের বলছি,
আমি তোমাদের কিচ্ছু করলাম না। আমি জানি তোমরা ওদের কথা মতো কাজ করে গেছো, তাই বলছি ভালো হয়ে যাও। তা না হলে ওদের মতো তোমাদের মেরে নদীতে ভাসিয়ে দেবো। রনি আর ফাহাদের লোক আমার পা ধরে ক্ষমা চেয়ে বলল, তারপর তারা এসব কাজ আর কখনো করবে না। তারপর ওরা কলেজ থেকে বেরিয়ে গেল। এতক্ষণ প্রিন্সিপাল স্যার আমার কাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি প্রিন্সিপাল স্যারের সামনে যাওয়ার পর স্যার আমার পা ধরতে আসলে আমি বলি, স্যার এটা আপনি কি করছেন? রাসেল, তোমাকে আমি একদিন কি বলেছি মনে আছে? বলছি না, যেদিন মাফিয়াকে সামনাসামনি দেখবো সেদিন তার পা ধরে সালাম করব। স্যার আপনি আমার গুরুজন। আপনাদের কাছে শিক্ষা পেয়ে আজ এত দূরে আসতে পারলাম। আমি এই কাজটা অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করি। এটা আমরা কয়টা বন্ধু মিলে ভিতরে ভিতরে শুরু করি। তোমার এই মাফিয়া হওয়ার পিছনের কারণ যদি একটু বলতে। ঠিক আছে স্যার, তাহলে সবাই শুনুন। আমার বেস্ট ফ্রেন্ড সিফাত আর নয়ন, আমরা তিনজনে একটা প্ল্যান করি। দেশে গুন্ডা মস্তান ভরে গেছে, তাদের উচিত শিক্ষা দিতে হবে। তাই আমরা তিনজনে আরো কিছু ছেলে মিলে রাতের আঁধারে এসব গুন্ডা মস্তানকে মেরে ফেলি। এভাবে আস্তে আস্তে আমাদের অনেক ছেলে হয়ে যায়। সবগুলো বিশ্বাসী ছেলে ছিল। তারপর আমাদের গ্রুপের একটা নাম দেওয়া হয়, মাফিয়া কিং। আর সবার বস আমাকে বানানো হয়, কারণ তাদের সবার থেকে মেধা শক্তি ছিল অনেক ভালো। আমরা এসব কাজ করতে পুরো বাংলাদেশে আমার নাম ছড়িয়ে পড়ে। পুরো বাংলাদেশের 64টা জেলায় আমার লোক আছে। এসব কাজ করতে করতে যখন দেখলাম বাংলাদেশ থেকে সব সন্ত্রাসী মস্তান ধ্বংস করে ফেলেছি, তখন বাবার সাথে অফিসের কাজে লেগে পড়ি। এত বছর কাজ করার পরেও আমাদের কেউ ধরতে পারে নাই, কিন্তু আমরা সবাই দিন হলে সবার সামনে দিয়ে চলাচল করতাম। আপনি জানেন বাংলাদেশের 1 নম্বর বিজনেসম্যান কে? তিনি হচ্ছেন রহমান সিকদার, আর আমি হচ্ছি তার একমাত্র ছেলে রাসেল সিকদার। কয়েক মাস আগে আঙ্কেলের হত্যার কথা শুনে আপনার কলেজে শিক্ষক হিসেবে জয়েন করি। শিক্ষকতা হিসেবে ঢোকার কারণ, তাহলে কেউ আমাকে ধরতে পারবে না। আজকে সবার সামনে আসার কারণ হচ্ছে বাংলাদেশের সব মানুষ আমাকে একটাবার দেখার জন্য সবাই যেন আমাকে চিনতে পারে। এতক্ষণে সব সাংবাদিক, পুলিশ, রেব, বিজিবি, সেনাবাহিনী সবাই চলে এসেছে। আর সবচেয়ে বড় কথা হলো মন্ত্রী এবং এমপি কলেজে চলে এসেছে আমাকে একটাবার দেখার জন্য। মন্ত্রী আমার সামনে এসে বলল, তোমাকে একটাবার দেখার অনেক ইচ্ছা ছিল, আল্লাহ আজকে তোমাকে দেখার সুযোগ করে দিয়েছে। তোমার মতন ছেলে বাংলাদেশে সবার যদি ঘরে একজন করে থাকে, তাহলে কোনো সন্ত্রাসী গুন্ডা মাস্তান কিছুই করতে পারবে না। হঠাৎ একটা সাংবাদিক বলে উঠল, স্যার দেশের হয়ে এমন কাজ কেন করছেন? আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখে আসছি বাংলাদেশে কিছু সন্ত্রাসী গুন্ডা মস্তান দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। রাস্তাঘাটে মেয়েরা চলাফেরা করতে পারে না। বড় বড় ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইলে তারা না দিতে পারলে লাশ পরের দিন রাস্তায় পড়ে থাকে। কিছু কিছু চেয়ারম্যান মেম্বার আছে, গরিবদের হক ঠিকভাবে বুঝিয়ে দেয় না, গরিবদের রক্ত চুষে খায়। মেয়েদের তুলে নিয়ে তাদের ভোগ করে, মেরে ফেলে, রাস্তায় ফেলে রেখে দেয়। তাই ছোট থেকে একটা প্রতিজ্ঞা করেছি, বড় হলে এদের আমি ধ্বংস করব। তারপর আস্তে আস্তে বড় হওয়ার পর শুরু করে দিই। তুমি কোনো চিন্তা করবে না, তোমার সাথে সরকার আছে, বাংলাদেশের 16 কোটি মানুষ তোমার সাথে আছে, আমরা সবাই তোমার সাথে আছি। তুমি তোমার কাজ চালিয়ে যাও। তোমার কোনো কিছুর দরকার হলে সরকারের কাছে বলবে, সরকার তোমাকে হেল্প করবে। ধন্যবাদ স্যার। আমি শুধু সরকারের কাছে একটা জিনিসই চাইবো, সেটা আমার জন্য না, দেশের গরিব দুঃখী মানুষের জন্য। গরিবদের জন্য একটা করে ঘর করে দেওয়া হোক, কয়েকটা হাসপাতাল করে দেওয়া হোক, তারা যেন বিনামূল্যে চিকিৎসা করাতে পারে। কয়েকটা স্কুল কলেজ করে দেওয়া হোক, তারা যেন তাদের ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াতে পারে। তাহলে দেশে কোনো ছেলে মেয়ে অশিক্ষিত থাকবে না। এটাই আমার সরকারের কাছে চাওয়া। তুমি চিন্তা করো না, আমরা সরকারের কাছে আবেদন করব তোমার কথাগুলো যেন রাখে। ইনশাআল্লাহ সরকার অবশ্যই কিছু করে দিবে। আমি এখন তাহলে আসছি, আমার বাসায় কিন্তু একদিন অবশ্যই আসবে। আমি ঠিক আছে বললাম। তারপর এমপি, মন্ত্রী এবং সব সাংবাদিক চলে গেল। আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, স্যার আমি চলে যাচ্ছি। আমি এই কাজটা করার জন্য কলেজে এসেছি। যদি কখনো ভুল কিছু করে থাকি তাহলে আমাকে মাফ করে দেবেন। আরে তোমার মতো ছেলে কখনো অন্যায় করতে পারে না। তুমি ভালো থেকো, আমার দোয়া সবসময় তোমার সাথে আছে। আমি প্রিন্সিপাল স্যারকে সালাম দিয়ে সিফাত আর নয়নের সাথে হেলিকপ্টারের সামনে যাওয়ার পর প্রেমা আমার সামনে এসে দাঁড়ালো। তুমি আমার সামনে এসে দাঁড়ালে কেন? আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি আপনাকে চিনতে পারি না। আমি কখনোই ভাবিনি আপনি সেই মাফিয়া। প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দেন। তুমি তো আমার সাথে কোনো দোষ করো নাই, তাহলে ক্ষমা চাইছো কেন? আমি আপনাকে ভালোবেসে কষ্ট দিচ্ছি,
যদি আগে জানতাম আপনি সেই মাফিয়া, তাহলে কখনোই আপনাকে ভালোবাসার কথা বলতাম না। কেন, মাফিয়া হলে কি ভালোবাসা যায় না? যাই, কিন্তু আপনাকে তো আমি কষ্ট দিয়েছি। আপনি যখন মেয়েদের সাথে আমার সামনে কথা বলেন তখন আমার অনেক খারাপ লাগতো। আপনি অনেক দিন এমন করেছেন। তখন ফারহান আর আমি আপনার সামনে অভিনয় করি আপনাকে কষ্ট দেবার জন্য। তাহলে তুমি আমার সাথে কথা বলো না কেন? তোমার সাথে কথা বলতে গেলে আমাকে এড়িয়ে চললে কেন? ওদিন আপনি আমার বাসায় আসবেন বলে আসলেন না দেখে আপনার সাথে কথা বলি না, কিন্তু আপনি তো আমার সাথে একটিবার জোর করলেন না। আমি চাইছি আপনি আমার সাথে জোর করে কথা বলেন, কিন্তু আপনিও বললেন না। আমি তোমার সাথে যদি জোর করে কথা বলতে যাই তাহলে ছাত্র ছাত্রী কি ভাববে আমাকে? যে যাই ভাবার ভাবুক, আপনি করলেন না কেন? আমি মনে করেছি তুমি আমার উপর অভিমান করে এমন করেছো, তাই পরীক্ষার পর তোমার সাথে কথা বলবো। কিন্তু পরীক্ষার কিছুদিন আগে থেকে তুমি ফারহানের সাথে হেসে হেসে কথা বলো, তার হাত ধরে চলাফেরা করো। আমার সামনে ফারহান তোমাকে প্রপোজ করে, তুমি ওর হাত থেকে ফুল নিয়ে ফুলে একটা চুমু দাও, তারপর ওর হাত ধরে ক্লাসে চলে যাও। তাই আমি মনে করেছি তুমি এখন আর আমাকে ভালোবাসো না। সেটা তো আপনাকে কষ্ট দেওয়ার জন্য করেছি। আমি আর ফারহান জাস্ট ফ্রেন্ড, আমাদের মধ্যে অন্য কিছুই নেই। আর ফারহানের গার্লফ্রেন্ড আছে, আমি ওকে বলেছি আমার সাথে অভিনয় করতে। ওহো, তাহলে এই ব্যাপার। তুমি জানো আমি তোমার এসব দেখে অনেক কষ্ট পেয়েছি। পরে চিন্তা করলাম আমার দ্বারা এসব প্রেম ভালোবাসা হবে না। জীবনের প্রথম কাউকে ভালোবাসলাম, প্রথম প্রেমই ব্যর্থ। তাই ভাবলাম আমি যে কাজে এসেছি সেটা শেষ করে নিজের বাসায় চলে যাব। এসব প্রেম ভালোবাসা আর করব না। একবারে বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব। এখনো কি আমাকে ভালোবাসেন না? বাঁচতে পারি যদি এরকম কষ্ট আর কখনো না দাও। আমি আর এমন কষ্ট আপনাকে দেব না, সব সময় আপনাকে ভালোবাসা দিয়ে আপন করে রাখবো। তুমি আমাকে এবার আপনি বলা বাদ দাও তো, এখন থেকে তুমি বলবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি করেই বলবো। সিফাত আর নয়ন, তোরা দুজন একটু অন্যদিকে তাকাতো। আমার কথা শুনে সিফাত আর নয়ন অন্যদিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ওরা আমার মতলব বুঝে গেছে, আর বুঝবে নাই বা কেন, তারা তোমার বেস্ট ফ্রেন্ড। সিফাত আর নয়ন অন্যদিকে তাকানোর পর আমি প্রেমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম, কারণ প্রেমার ঠোঁট দুটো আমাকে তার দিকে টানছে। তাই নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। প্রেমা আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করতে লাগলো। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। প্রেমা আমার বুকের ভিতরে মাথা লুকিয়ে ফেললো। এই পাগলি, তোমার আবার কি হয়েছে? তুমি ওদের সামনে এটা কি করলে? তোমার দেখে লজ্জা শরম কিছুই নাই।